অজানা আশঙ্কায় ঘুম ধরা দিচ্ছে না আদ্রর চোখে। পাশ ফিরে তুলির দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ঘুমন্ত তুলিকে কোনো হরণকারী মনে হচ্ছে আদ্রর কাছে। এই যে নিজের ঘুমন্ত তৈলাক্ত চেহারায় হরণ করে নিচ্ছে আদ্রর হৃৎপিণ্ড। দৃষ্টি স্থির করে রাখতেই মাঝরাতের দিকে দু চোখ লেগে এলো আদ্রর। আচমকাই নিজের ওপর কারো ভর অনুভব করতেই হকচকিয়ে উঠল। সদ্য লেগে আসা চোখ দুটো টেনে খুলল বহু কষ্টে। ঝিম ধরে গেছে মাথাটা। চোখে ভাসমান হলো তুলির ফ্যাকাশে মুখটা। কি সুন্দর করে মেয়েটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। একটু নড়ে উঠল আদ্র। দুহাত তুলির পিঠে রেখে বলল, এখানে কি করছো তুলি? বিছানায় যাও। হুম। কেন? ঘুম ঘুম স্বরে তুলি জবাব দিল, আমি আপনার বুকে মাথা রেখে ঘুমাবো আদ্র। গলা শুকিয়ে গেল আদ্রর। অসাড় হয়ে পড়ল হাত পা। শুকনো কণ্ঠে বলল, এটা অন্যায় তুলি, প্লিজ খাটে গিয়ে ঘুমাও। আপনার বুকে ঘুমানো অন্যায়? ঠিক আছে, আমি কখনো আপনার বুকে আসবো না। শূন্য থাকুক আপনার বাহু। স্তব্ধতা ঘিরে ধরল আদ্রকে। রক্তের ন্যায় টকটকে লাল হয়ে গেল দু চোখ। তুলিকে নিমিষে মিশিয়ে নিল নিজের বাহুতে। চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, ফারদার এমন কথা বলবে না তুলি। মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার বুকেই থাকবে। আমি বেঁচে থাকা পর্যন্ত এ বুক কখনো শূন্য হতে দেব না। যদি কখনো তুমি বিহীন বুকটা শূন্য হয়ে যায়, তবে নিঃশ্বাসটুকু হয়তো আমার সঙ্গ ছেড়ে দিবে। হতভম্ব হয়ে মাথা তুলে আদ্রর মুখ বরাবর মুখ তুলে চাইল তুলি। চোখে তার পানি চিকচিক করছে, হৃদয়ে ব্যথা অনুভব হচ্ছে। আদ্রবিহীন যে এখন তুলি নিজেও বিলীন হয়ে যাবে। শত চেষ্টার পরেও চোখের জল বাঁধ মানেনি। টুপটুপ করে ঝরে পড়তে লাগলো আদ্রর গালে। মাদকতায় ভরপুর দৃষ্টি নিক্ষেপ করে ঠোঁট প্রসারিত করলো আদ্র। এই সিসকাদুনে মেয়ে, কান্না বন্ধ করো। মনের গহীনে তোমার কান্নাগুলো রক্তের মতো ঝরে পড়ছে। রক্তবর্ণ হয়ে উঠছে আমার হৃৎপিণ্ডটা। নাক টেনে কান্না থামানোর চেষ্টায় তুলি না পেরে আদ্রর বুকে নাক ঘষে চোখের পানি মুছল। কলিজা কেঁপে উঠল আদ্রর। যেই ছেলেটা একটু ডাস্ট দেখলেই পুরো বাড়ি মাথায় তুলত, কাপড় পরার ব্যাপারে সবসময় সচেতন থাকত, একটুখানি দাগ লাগলে মেজাজ চড়া হয়ে যেত, সেই গম্ভীর সুন্দর স্টাইলের ব্যাপারে সচেতন ছেলেটার বুকে হাঁটুর বয়সী একটা কিশোরী মেয়ে কতটা অবলীলে নাকের পানি চোখের পানি মুছতে ব্যস্ত। আদ্র নিজেও ভীষণ অবাক। আজ কেন যেন তার শরীর ঘিন ঘিন করছে না। কেন অসম্ভব রকম ভালো লাগা সৃষ্টি হচ্ছে। কেন ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কলিজা। ভালোবাসার কি এতই জোর? মানুষকে কেমন বেহায়া করে তোলে। বরফের মতো জমে যাওয়া মনটাকে গলিয়ে তরলে রূপান্তরিত করে দেয়। কঠিন হৃদয় কাঁপিয়ে তোলে। আর ভাবতে পারছে না আদ্র, এই মেয়েটাকে হারালে নিঃশেষ হয়ে যাবে সে। বুকের মাঝে লুকিয়ে রাখা ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছে না এই মুহূর্তে। প্রেয়সীকে নিজ বাহুতে চিরদিনের জন্য আবদ্ধ করে নিতে সামনে যে ভাঙতে হবে দেয়াল। তুলি নাক টেনে কাঁদতে কাঁদতে আদ্রর বুকটা ভাসিয়ে দিয়েছে। আদ্র রসাত্মক ভঙ্গিতে বলে উঠল, অল্প বয়সী মেয়েদের এই এক সমস্যা, কিছু হতে না হতেই পড়ে যায় কান্নার রোল। আবেগে টইটুম্বুর থাকে মন, যার ফলে কান্নাটাও হয় দীর্ঘক্ষণ। তা তুলা, কাঁদতে কাঁদতে আজ বুঝি আমার বুকেই নদী বানাবে নাকি সাগর? তীক্ষ্ণ চোখে চাইল তুলি। সাথে সাথেই ভেসে এলো আদ্রর কণ্ঠ, এভাবে দৃষ্টিপাত করবে না তুলা, হৃদয় লাগে খুব। শেষমেশ একজন হার্ট সার্জন হয়ে নিজেই না হার্ট অ্যাটাকে অক্কা পেয়ে যাই। আদ্রর মুখে এক হাত দিয়ে বেশ শক্ত করে চেপে ধরল তুলি। কান্না মিশ্রিত স্বরে বলে উঠল, আপনি বড্ড বেশি বকছেন আদ্র। আর এমনটা বলবেন না প্লিজ। আপনি হীনা যে আমি হারিয়ে যাব। আমার কোমল হৃদয়ে আপনি কেন ভালোবাসা জাগালেন দূরেই যখন যাবেন। কোথাও যেতে দেব না আমি। শাড়ি পরব, পরে আসলে আপনাকে বেঁধে রাখবো আর স্বস্তির নিঃশ্বাস ফেলব। আপনার ভালোবাসায় সিক্ত হয়ে থাকবো চিরদিন চিরকাল, প্রতিটা মুহূর্তে। লোকে দেখে যেন বলতে পারে, ইস কত ভালোবাসা, গভীর প্রণয়, আর ছেলেটা বড্ড বউ পাগল। মুহূর্তে আদ্রর চোখে মুখে ফুটে উঠল উজ্জ্বলতা। তুলিকে মুগ্ধ হাসি উপহার দিয়ে বলল, তাই নাকি? একদম। আদ্রর চেহারার দিকে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে বলল, আপনি হাসলে
এত সুন্দর লাগে কেন আদ্র? ছেলেদের হাসি এত মুগ্ধ হয়? আপনি হাসলে আমার বুকের বাঁ পাশটা ধুক করে ওঠে, হৃৎপিণ্ডে অসহ্য পীড়ন হয়। আপনি তো হাড়ের ডাক্তার, যন্ত্রণার উপশম না হয় আপনিই হবেন। ভয়ঙ্কর প্রলয় হতে লাগলো আদ্রের ভিতর। তুলির ভালোবাসাময় মিষ্টি মিষ্টি কথা ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে তাকে। জাপটে ধরে তুলিকে চেপে ধরল নিজের বাহুতে, মাথায় হাত বুলাতে বুলাতে উচ্চারিত করলো, ঘুমাও তুলি, সকালে উঠতে হবে তো। হুম। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙায় তো বটেই, ঘুম ভাঙায় শৌখিন হৃদয়ের। শিমুল বনের রক্তরাঙা সৌন্দর্য দেখা মেলে বছরের একটি মাসে, এবং তা হলো বসন্ত। বসন্ত এলেই শিমুল গাছে ফুলে ফুলে ভরে ওঠে। শিমুল বাগান জাদুকাটা নদীর তীরে অবস্থিত, যা 100 বিঘার বেশি জায়গা জুড়ে বিস্তৃত। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী, আর এপারে শিমুল বাগান, সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুল প্রান্তর। প্রকৃতির চোখ ধাঁধানো এই সৌন্দর্য দেখে লাল শাড়ি পরিহিতা তুলি যেন মিশে যাচ্ছে প্রকৃতির রক্তিম আভায় ছেয়ে থাকা এই সৌন্দর্যের মাঝে। মিনিট 10 হবে সবাই শিমুল বাগানে এসেছে। সাথে এসেছেন একজন গাইড। তখন থেকে তুলি চারপাশে তাকাচ্ছে ব্যস্ত ভঙ্গিতে। এত সুন্দরও কোনো জায়গা হয়? কখন থেকে তুলির মন শুধু এটাই প্রশ্ন করে যাচ্ছে। পাশে শাড়ি পরিহিতা বাকি 3 রমণীয় ঘুরে ঘুরে দেখছে। হাতে টান পড়তেই সম্ভিত ফিরে পেল তুলি। আদ্রর হাতে বন্দি তার একটা হাত। শিমুল গাছগুলো থেকে চোখ সরিয়ে আদ্রর উপর স্থাপন করলো তুলি নিজের 2 চোখ। ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল আদ্রর দিকে। মনে মনে বলে উঠল, প্রকৃতিও তো এমনভাবে টানে না আদ্র, যেমন করে আপনার প্রতি টান অনুভব করি আমি। আপনি তো মোহময়, আপনাকে দেখলেই মনে শীতলতা অনুভব হয়। লাল রঙা শিমুলের চেয়ে লাল রঙা আদ্রই মনোমুগ্ধকর। তুলির দিকে অপলক নয়নে চেয়ে আছে আদ্র। তুলিকে শাড়িতে লাল টুকটুকে বউ মনে হচ্ছে তার। শুধু ঘোমটাটাই বাকি। তুলিকে টেনে নিজের দিকে ফেরালো সে। শাড়ির আঁচলটা টেনে ঘোমটা দিয়ে দিল মাথায়। ভীষণ অবাক হলো তুলি, পাশাপাশি লজ্জায় রাঙা হয়ে উঠল। চোখে মুখেও ফুটে উঠল লজ্জার ছাপ। আদ্রর সাথে আরেকটু ঘেঁষে দাঁড়ালো। ফিসফিস করে বলল, আপনি লাল পাঞ্জাবি কেন পরেছেন আদ্র? তুলির ফিসফিস করে বলা বাক্যটা শুনে কিছুটা ঝুঁকল আদ্র। মেয়েটার কণ্ঠস্বরটা আজকাল পাগল করে দেয় তাকে। আস্তে করে জবাব দিল, তুলার সাথে একটু মেসিং করে পরার চেষ্টা। লাল শাড়ি লাল পাঞ্জাবি আনতে হলো আপনার? আপনি কি জানেন আপনি আমায় বিমোহিত করছেন, অভিভূত করছেন, একরাশ মুগ্ধতায় জড়িয়ে নিচ্ছেন, নিজের মাঝে হারাতে বাধ্য করছেন? জানতাম না, তবে এখন জানতে পারলাম। আমার মাঝে হারানোই তোমার মঙ্গল। খুঁজে নিয়ে হৃদয় কুঠিরে লুকিয়ে রাখবো যত্ন করে। আর কিছু না বলে তুলে আদ্রের এক হাতের বাহু জড়িয়ে হাঁটতে লাগলো। সবাই আলাদা আলাদা হয়ে ঘুরে ঘুরে দেখছে। আমরিন ও নিবিড় হাঁটছে পাশাপাশি। শাড়িতে আমরিনকে 21 বছরের যুবতী লাগছে নিবিড়ের কাছে। নীরবতা ভেঙে আমরিন বলল, নিবিড় ভাই, আমি কাকে ভালোবাসি আপনি কি জানতে ইচ্ছুক না? আবারও সেই একই কথা। মেয়েটার বড্ড বেশি সাহস। রাগের চোয়াল শক্ত হয়ে এলো নিবিড়ের। আমরিনকে ঠেকিয়ে একটা চর মারতে পারলে হয়তো এ মুহূর্তে বেশ স্বস্তি পেত সে। হাত মুষ্টিবদ্ধ করে অন্যদিকে চলে যেতে নিলে হাতটা ধরে বাধা প্রদান করলো আমরিন। চমকে গেল নিবিড়। ফিরে তাকাতেই চোখে পড়ল চশমার নিচে লুকিয়ে থাকা আমরিনের মোহময় দৃষ্টি। দৃঢ় কণ্ঠে আমরিন বলে উঠল, যদি বলি আপনাকে ভালোবাসি। বিলম্ব না করে আমরিনকে টেনে নিজের কাছে নিয়ে এলো নিবিড়। আমরিনের কপালে আসা অবাধ্য চুল কানের পিছনে গুজে হালকা হেসে বলল, তবে আমাকেই ভালোবাসতে হবে চিরকাল। আলতো হেসে আমরিন শায়জানি বলল, আমি রাজি। আদ্র তুলিকে পাশাপাশি হাঁটতে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল রিমি। পাশ থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর, জেলাস ফিল হয় না? রিমি আনমনে উত্তর দিল, না। আমার কাছে ভালোবাসা মানে ত্যাগ। ত্যাগের মাধ্যমে যে এত সুখ আছে, এমন দৃশ্যটা না দেখলে কখনো উপলব্ধি করতে পারতাম না। ভালোবাসলে কি পেতে হবে? থাকুক না আমার একতরফা ভালোবাসা আমার মন মাঝারে, সুখী হোক ওরা দুজন। চিরকুমারী থাকবি? প্রশ্নটা কর্ণগোচর হতেই হুঁশ এলো রিমির। পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল সাগরের হাস্যোজ্জ্বল চেহারাটা। ছেলেটা কিভাবে বুঝে গেল তার চাহনি?
তার মনের কথা। মুখে হাসি বজায় রেখে বলল, না, চিরকুমারী থাকবো না। আমিও একটা সংসার চাই। একটা মানুষকে বলতে চাই, ডাক্তার আদ্র আহনাবকে আমি কতটা ভালোবাসতাম, কতটা বাসি। আমার অর্ধাঙ্গিনী হবি? সাগরের সোজাসাপটা প্রশ্ন। থমকালো রিমি, একটু হেসে বলল, তোর মতো ইসরে পাকার কাছে বিয়ে বসতে আমার বইয়ে গেছে। প্রেম তো কম করিস নাই। তোর তো গার্লফ্রেন্ডগুলোর কি বিয়ে হয়ে গেছে? সেই বিরহে বুঝিয়ে আমাকে প্রস্তাব দেওয়া। প্রেম কম করি আর বেশি করি, আজকাল হঠাৎ করে ভালোবাসার উদয় হয়েছে তোর প্রতি। আজকাল বললে ভুল হবে। গত একটা বছর ধরে তোর ভালোবাসায় ঘায়েল হচ্ছি আমি। বিয়ে তো বসবি তাই না? অন্য কারো হওয়ার চেয়ে আমার হলে মন্দ কি হয় রিমি? সাগরের কণ্ঠে আকুলতা দেখে রিমি স্তব্ধ হয়ে গেল। একটু হেসে বলল, ঢাকা ব্যাক করে প্রস্তাব পাঠিয়ে দিস বাসায়। ভয়াবহ এক কাণ্ড ঘটিয়ে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে তুলি। তুলির কান্নারত চেহারা দেখে অস্থির হয়ে পড়েছে আদ্র। রাগও হচ্ছে প্রচণ্ড। কেন যে মেয়েটা এত পাগলামি করে? রাগের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে আদ্রর। তুলির চোখের পানি ছুরির মতো গাচ্ছে তার বুকে। নিজেকে শান্ত করে হাঁটু গেড়ে নিচে বসল আদ্র। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তুলির কাণ্ডে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। রাগ ঝেড়ে তুলির পায়ে হাত দিল আদ্র। সাথে সাথেই প্রচণ্ড জোরে চিল্লিয়ে উঠল তুলি। ব্যথায় চোখ খিচে পা সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই গম্ভীর স্বরে ধমকে উঠল আদ্র। ভয়ে চুপসে গেল তুলির মুখ, কিন্তু চোখে মুখে ব্যথার প্রভাব স্পষ্ট। আদ্র আর চোখে এক নজর তাকিয়ে হাত টেনে কোলে তুলে নিল। চোখ বন্ধ রেখে আদ্রর গলা জড়িয়ে ধরল তুলি। ভাবতেই ভীষণ লজ্জা লাগছে, তার কি কাণ্ডটাই না ঘটল একটু আগে। কেন যে শুনল না আদ্রর কথা? অতিরিক্ত বেপরোয়া হলে হয়তো এমনটাই হয়। কিছুক্ষণ আগে আদ্রর সাথে পাশাপাশি হাঁটছিল। হুট করে তুলির সামনে একটা পাখি দেখে দৌড় লাগায়। পেছন থেকে আদ্র অনেক ডেকেছে, একটু শোনেনি মেয়েটা। বারবার চিল্লিয়ে বলেছে আস্তে দৌড়াতে, নয়তো শাড়িতে পা ভিজে পড়ে যাবে। কিন্তু কথাগুলো যেন উচ্ছ্বসিত তুলির কর্ণধারা হয়নি। আর একটু বেগ বাড়তেই ধপাস করে মুখ থুবড়ে পড়ল মাটিতে। নাকে ও পায়ে প্রচণ্ড ব্যথা পেল। জড়তা লজ্জায় বুকের ব্যথাও তীব্র হলো। ব্যথার দাপটের চেয়ে লজ্জায় কাঁদতে লাগলো ক্রমশ। সবাই একটু একটু হাসলেও আদ্র হাসির বদলে রাগটাই তীব্র। আদ্র রাগী ফেস দেখে তুলির সেই স্মরণীয় থাপ্পড়ের কথা মনে পড়ে গেল। কেন অবাধ্য হলো আদ্রর কথার? এখন নিশ্চয়ই রিসোর্টে নিয়ে আরও একটা স্মরণ করার মতো ঠাটিয়ে চর মারবে। ভয়ে থরথর করে কাঁপছে তুলির পুরো শরীর। ভয়টা একটু কমানোর চেষ্টায় আদ্রের বুকে মাথা রেখে চুপ করে রইল। বাকি সবাই এখনো থম মেরে দাঁড়িয়ে আছে। হঠাৎ অন্ত হেসে বলল, যা হয় ভালোর জন্যই হয়, নইলে কি এমন রোমান্টিক দৃশ্য দেখার সুযোগ পেতাম? কপাল কুঁচকে তাকালো পায়েল। অন্তু চুপসে যেতে একরা শেষে বলল, এই প্রথম তুমি ভালো একটা কথা বলেছো অন্তু। অট্টহাসিতে মেতে উঠল সবাই। পা চালিয়ে ছুটল আদ্র ও তুলির পিছু পিছু। রিসোর্টে এনে তুলিকে ধাপ করে বিছানায় বসালো আদ্র। ব্যথায় কুকড়ে উঠল তুলি। তাতে যেন কোনো খেয়াল নেই আদ্রর। ব্যাগ থেকে ফার্স্ট এড বক্স বের করে টুল টেনে বসল তুলির সামনে। সংশয় নিয়ে আর চোখে চাইল তুলি। তার মন বলছে আদ্র বক্সটা দিয়ে তার মাথা ফাটিয়ে ফেলবে এখন। নিজের বাচ্চা সুলভ আচরণে এখন নিজে প্রচণ্ড বিরক্ত সে। নাকও ফাটালো, পাওটা হয়তো ভেঙেই গেছে, আবার বিনা টিকিটে সবাইকে কমেডি শো দেখিয়ে দিল। সর্বশেষে এখন বোধহয় মাথাটাও হারাতে যাচ্ছে। আদ্র হাতটা বাড়াতেই ভয় কেঁদে উঠল তুলি। আমার মাথা ফাটাবেন না আদ্র, আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না। তুলির ভাঙা গলার অদ্ভুত এসব কথা শুনে রাগটা দ্বিগুণ হয়ে গেল আদ্রর। তুলো নিয়ে নাকের রক্তটা ক্লিন করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, কান্না থামা, নয়তো আজ তোর কপালে শনি আছে। আমার ভালো মন্দ দুই রূপ সম্পর্কই তুই অবগত, এখন কান্না থামা। আদ্রর কথা শুনে কান্না থামানোর আপ্রাণ চেষ্টায় লেগে পড়ল তুলি। শক্ত করে আঁকড়ে ধরল আদ্রর বুকের কাছের অংশ। দু চোখ বুজে ফেলল। তুলির স্পর্শ পেতেই হৃদয়ে শীতল স্রোত বয়ে গেল আদ্রর। নিমিষেই গায়েব হয়ে গেল রাগটা। যত্ন করে তুলির নাকে অয়েনমেন্ট লাগিয়ে ফু দিল তুলির বন্ধ দু চোখের পাতায়। শিউরে উঠল তুলির সারা শরীর। আরেকটু শক্ত করে খামছে ধরে রাখলো আদ্রকে। ঘন ঘন দু চোখের পলক ঝাপটিয়ে চোখ মেলে তাকালো আদ্রর দিকে। আদ্র নীল বর্ণের চোখ জোড়া নিজের ওপর সীমাবদ্ধ দেখে স্তম্ভিত হয়ে পড়ল তুলি। হৃদয় জুড়ে হতে লাগলো ভয়াবহ ঝড়।
আদ্রর বুক থেকে হাত সরিয়ে কিছুটা পিছে হেলে গেল। মুচকি হেসে আদ্র নিজের ঠোঁট ছোঁয়ালো তুলির নাকে। একটা কথা মনে পড়তেই দাঁত কেলিয়ে তুলি বলে উঠল, বান্ধবীদের কাছে শুনতাম বয়ফ্রেন্ড চুমু খেলে নাকি জ্বরও চলে যায়। আপনি কি আমার নাকের ব্যথা কমানোর জন্য চুমু খেয়েছেন আদ্র? বিস্ময়কর দৃষ্টিতে তাকালো আদ্র। তুলির মুখে এমন এক বাক্য শুনে অবাক হয়ে পড়ল। এই মেয়ে বয়সে মনের দিক সব দিক দিয়ে একদম বাচ্চা। নিজের ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করতে করতে আদ্র ঠোঁটে হাসি ঝুলিয়ে জবাব দিল, যদি চুমুতেই ব্যথা কমে তাহলে ইঞ্জেকশনের কি দরকার বলো? অ্যাজ এ ডক্টর আমার মতে ইঞ্জেকশনটা দিলে ব্যথা কমবে, চুমুতে নয়। ইঞ্জেকশন দেখে মাথা ঘুরে গেল তুলির, ভয় শুকিয়ে গেল গলা। আমতা আমতা করে বলল, আমি ইঞ্জেকশন নিব না। আমার ইঞ্জেকশন দিতে এলে খুব খারাপ হবে কিন্তু। মুখে বাঁকা হাসি ফুটে উঠল আদ্রর। সাবলীলভাবে জিজ্ঞেস করলো, কি হবে শুনি? আমি কামড়ে দেবো আপনাকে। ছোটবেলায় আমি এক ডাক্তারের হাতে কামড় বসিয়ে দিয়েছিলাম, কারণ উনিও আপনার মতো ইঞ্জেকশন দিতে আসছিল। তা কোথায় কামড়াবে? গালে নাকি ঠোঁটে? কথাটা বলতে বলতে তুলির হাতটা চেপে ধরতেই সজোরে কামড় বসিয়ে দিল তুলি আদ্রর বুকে। বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেল আদ্র। সে তো ভেবেছিল তুলি হয়তো মজা করছে, কিন্তু সত্যি সত্যি কামড় বসিয়ে দিল। হাত থেকে ইঞ্জেকশনটা পড়ে গিয়ে হালকা শব্দ করলো। তুলির দুই বাহুতে ধরে টেনে বুক থেকে সরিয়ে আনলো। বুকে প্রচণ্ড বেগে দ্রিম দ্রিম শব্দ হতে লাগলো তুলির। নিজের আচরণের ওপর এখন নিজেই বিস্মিত তুলি। এখন মনে হচ্ছে বয়স যতই হোক না, ম্যাচুরিটি আনাটা বেশ জরুরি। নয়তো এই যে অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে বসে আদ্র হয়তো তাকে বেহায়া মেয়ের আখ্যায়িত দিতে পারে। নিজের মাথা তুলে তাকাতেও অস্বস্তি হচ্ছে তুলির। আদ্রর কথায় মাথা তুলতে বাধ্য হলো। চোখে পড়ল আদ্রর রাগান্বিত দৃষ্টি। সাথে সাথে অন্তরাত্মা কেঁপে উঠল। আমায় কামড় দিয়ে দেখিয়ে দিলে তোমার দাঁত কত ধারালো, তাই না? নিশ্চুপ হয়ে বসে রইল তুলি। আচমকা আদ্রকে শার্টের বোতাম খুলতে দেখে কলিজা মোচড় দিয়ে উঠল। চোখ ফিরিয়ে নিল লজ্জায়। কানে আসলো আদ্র রাগী কণ্ঠের সুর, এই মেয়ে এদিকে তাকাও। এখনও নিশ্চুপ তুলি লাল রাঙা মুখ নিয়ে ফিরে চাইল আদ্রর দিকে। প্রথমে চোখ পড়ল আদ্রর ফর্সা উন্মুক্ত বুকে, রক্তে কিছুটা লাল হয়ে যাওয়া স্থান। বুকটা ধুক করে উঠল সাথে সাথেই। কি করলো এটা? তুলির ছোট্ট মনে এক ফালি লজ্জা যেন উড়ে এসে জড়ো হয়ে বসল। বহু কষ্টে আদ্রর চোখের দিকে চাইতেই আটকে উঠল। আজ আর নিস্তার নেই। নিজের পায়ে নিজেই কুড়াল মারল তুলি। তীক্ষ্ণ নজরে চেয়ে আছে আদ্র। আমার বুক রক্তাক্ত করার শাস্তি তোমায় পেতে হবে। শাস্তির কথা শুনেই ঢোক গিল তুলি। আদ্রর দিকে করুণ চোখে তাকাতে বলে উঠল, গুনে গুনে 10টা চুমু দেবে তুমি আমার বুকের ক্ষত জায়গাতে, নয়তো আমি গুনে গুনে। অবলীলায় কথাগুলো বলে চোখের দৃষ্টি তুলির ওপর স্থির রেখেই বসে রইল আদ্র। বেলুনের মতো চুপসে আছে তুলির মুখটা। মনে হলো যেন জোর করে তাকে কেউ করলার জুস খাইয়ে দিয়েছে। মনে মনে ভীষণ হাসি পেল আদ্রের। মেয়েটাকে জ্বালাতে এখন খুব ভালো লাগে তার। ছোট্ট তুলি যখন লজ্জায় মুখটাকে নিচু করে ফেলে, তখন তার খুব ইচ্ছে হয় নিজের সাথে মিশিয়ে নিতে, বুকের মাঝখানে লুকিয়ে ফেলতে। লুকাবে খুব শীঘ্রই, মেয়েটাকে আবদ্ধ করে ফেলবে নিজের বাহুদয়ে। দরকার হলে সব কিছু ধ্বংস করে দিবে, তবু এই মেয়েটাকে সে চায়। তপ্ত একটা নিঃশ্বাস ছাড়ল। তুলির কানে আদ্রের কথাটা এখনো প্রতিধ্বনিত হচ্ছে। চোখ জোড়া বুঝে আদ্রর বুকের কাছে মুখ নিয়ে বলল, আপনি কিন্তু তাকাবেন না আদ্র। আপনি তাকালে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। প্লিজ চোখ দুটো বন্ধ করে রাখবেন। কোনো ক্রমে অবলোকন করবেন না আমাকে। তুলির শ্রুতিমধুর লজ্জিত স্বর কর্ণকুহর হতেই আদ্রর চোখ জোড়া বন্ধ হয়ে এলো আবেশে। কিছু সেকেন্ডের ব্যবধানে অনুভব করলো নরম ঠোঁটের স্পর্শ। ঠোঁটের কোণে প্রতীয়মান হলো এক তৃপ্ততার মৃদু হাসি। পরপর 10টা চুমু দিয়ে সরে এলো তুলি। নিজের দুহাত দিয়ে ঢেকে ফেললো শ্যামলা মুখশ্রী। আদ্র বসে থাকতে পারল না। মজা করতে গিয়ে নিজেই ফেঁসে গেল ভালোবাসার স্নিগ্ধ সম্মোহনে। ঘর কাটতে বেরিয়ে এলো রুম থেকে। নিজের ফোন বের করে স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করলো আদ্র। মেসেজ ও কলের ভিড়। সায়রা বেগম ফোন দিয়েছেন অনেকগুলো। ফোন ব্যাক করতে ওই পাশ থেকে সায়রা বেগম বলে উঠলেন, তোর সেমিনার কবে শেষ হবে আদ্র? এই মাসে দুবার সেমিনার। ইনশিতার বিয়ের ডেট ঠিক করতে আসবে পরশু রনকের ফ্যামিলি। তুই আসলে ভালো হতো, তুই তো জানিস। বুঝেছি আম্মু,
আর বলতে হবে না, কাল রাতে বাসায় থাকবো, রাখছি। ভারী গলায় শেষ কথাটা বলে ফোনটা রেখে দিল আদ্র। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। চোখে মুখে পানি দিয়ে তুলির কাছে আসলো ফের। তুলি এখনো লজ্জায় মুখ ঢেকে রেখেছে। মিনমিন করে আদ্র বলে উঠল, তুমি আমার প্রশান্তির আর এক নাম তুলা? যতদিন পর্যন্ত এই হৃদয়ে তোমার বিচরণ চলবে ততদিন পর্যন্ত সুস্থ থাকবো আমি, শান্তি বিরাজ করবে আমার অস্তিত্ব জুড়ে। পায়ে করে স্পর্শ অনুভব করলো তুলি। অনুভূতিগুলো মনে সাড়া দিতে লাগলো অনবরত। এক হাত সরিয়ে আদ্রকে দেখতেই কিছুটা আওয়াজ করে বলল, কি করছেন আদ্র? পায়ে হাত দিবেন না প্লিজ। এত ফর্মালিটি অথবা সংকোচ বোধের কিছুই নেই তুলা। আমি তোমার পায়ে হাত দিতেই পারি, কারণ ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম শেষ হলেই বিয়ে করছি আমরা। তখন তো তোমার 18 হয়ে যাবে। হবু স্বামী বউয়ের সেবা করতেই পারে, তাই না? বউ শব্দটা এত মধুর হয় নাকি আদ্রর মুখে এত মধুর শোনাচ্ছে? চোখের পলকে যেন তুলি এক সংসার কল্পনা করে ফেলেছে, তবুও ভয় লাগছে তার। নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, খালামণি খালু সবাই মানবে তো? আমায় বিশ্বাস করো তো? পায়ে মালিশ করতে করতে প্রশ্নটা তুলির দিকে ছুড়ে দিল আদ্র। তুলির ঠোঁটে প্রশস্ত হাসি। লম্বা একটা শ্বাস টেনে বলল, আপনাকে বিশ্বাস করা ছাড়া অন্য কোনো উপায় নেই আমার। যার প্রেমের মোহনায় হারিয়েছি আমি, সেই তো আমার শেষ অবলম্বন। আপনি ঠকালে চিরতরে বিলীন হয়ে যাব, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনি কখনো ঠকাবেন না আমায়। আপনার ভালোবাসার তুলনায় আমার কিছুদিনের ভালোবাসা অতি নগণ্য। বছরের পর বছর আড়ালে স্বার্থহীনভাবে যে আমায় ভালোবেসেছে সে কখনো ঠকাতে পারে না। আমরা আজ ঢাকা চলে যাব তুলি। একটা অনুরোধ থাকবে, তোমার কাছে কেউ যেন না জানে আমিও তুমি সিলেট ছিলাম। কখনো বলবো না, সিলেট শহরটাকেও ভুলতে পারবো না। আমাদের দুজনকে ভালোবাসা সিক্ত করার অবদান কিন্তু এই শহরের অনেক। এই শহরের চেয়েও বেশি আপনার। তুলির কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিল আদ্র। কপালে কপাল ঠেকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, ভালোবাসি তোমায় তুলি, খুব বেশি ভালোবাসি। চোখের কার্নিশে জমা হলো জল। ভালোবাসি শব্দটা তুলি তৃষ্ণা বাড়িয়ে দিল শতগুণ। সুখের জমাইতো পানি কোনো বাধা না মেনে গড়িয়ে পড়ল গাল বেয়ে। শুষে নিল আদ্র, গালও এঁকে দিল ঠোঁটের গভীর ছোঁয়া। তুলির ইচ্ছে করছে সময়টা থমকে যাক, সারা জীবন আটকে থাকুক এই পরম শান্তির সময়টায়। ভালোবাসা মেতে থাকুক সবটুকু প্রহর। থেমে গেলে কি খুব খারাপ হবে? থেমে যাক না সময়টা, লেপ্টে থাকুক তুলি সারাটা কাল এভাবে আদ্রের বুকে। রাতের আধারে ক্লান্ত তুলি ঘুমে মগ্ন আদ্রের বাহুতে। সিলেট থেকে ঢাকা এসে পৌঁছালো খানিকক্ষণ আগেই। লং জার্নিতে ক্লান্ত হয়ে পড়ে তুলি। গাড়ি এসে থামলো সাগরদের বাসার সামনে। তুলিকে ধীর কণ্ঠে ডাকলো আদ্র। একটু নড়েচড়ে তুলি আবারও জাপটে ধরলো আদ্রকে। ঘুমের ঘোরে যে মেয়েটা কি করছে সে যদি বুঝতো তাহলে লজ্জায় মরে যেত। মাথায় হাত বুলিয়ে আবারও ডাকতে আড়মোড়া ভেঙে উঠে বসলো তুলি। ঘুম ঘুম চোখে চারপাশে চোখ বোলালেই গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলো সবাইকে। জায়গাটাও বেশ অপরিচিত তার নিকট। আদ্রর দিকে তাকালো জিজ্ঞাসুসূচক দৃষ্টিতে। আদ্রর ঠোঁটের কোণে মৃদু হাসি বহমান। তুলির সচেতন মন বলে উঠল, তুলি, তোর ডাক্তার সাহেব এত হাসে কেন? ওনার তো গুমরোমুখ হওয়া উচিত ছিল। দেখিস এই হাসিতে ঘায়েল হয়ে কোনো মেয়ে না জানি তোর কাছ থেকে কেড়ে নেয় ওনাকে। ভাবান্তর হতেই তুলি হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল আদ্রকে। ভুরু কুচকালো আদ্র, কানের কাছে ফিসফিস করে বলল, কি করছো তুলা? বাইরে সবাই ওয়েট করছে তো পড়ি, আমাকে ছেড়ে একটু বাইরে চলো। তুলির অবাধ্য মন বলে উঠল, আপনি এত সুন্দর অথচ পরি ডাকছেন আমায়? শ্যামবতী হলেও আমার হৃদয়ের গহীনে আবদ্ধ হওয়া রূপবতী কন্যা তুমি। তোমার এই মায়ে জড়িয়েই তো ডেকে এনেছি নিজের সর্বনাশ। তোমায় ছাড়া নিঃশ্বাসটুকু নেওয়া কষ্টকর হয়ে যায়। লাজুক তুলি ছেড়ে দিল আদ্রকে। খুব করে বলতে ইচ্ছে করলো, এমন হৃদয় নাড়িয়ে দেওয়ার কথা কেন বলেন আদ্র? আপনি কি দেখতে পান না আমার মনটা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, কঠিন অসুখে ভুগছি। আদ্রর সাথে গাড়ি থেকে বেরিয়ে হলো তুলি। পা এলো রিমি, তুলিকে জড়িয়ে ধরলো শক্ত করে। মুচকি হেসে বলল, আবারও দেখা হবে কিউটি। আমরিন ইশারায় নিবিড়কে বিদায় জানালো। আদ্র আজ সাগরদের বাসায় থাকবে। ড্রাইভারকে ভালোভাবে পৌঁছে দিতে বলল ওদের। সবাইকে বিদায় জানিয়ে তুলি গাড়িতে উঠতে চেয়েও ফিরে তাকালো আদ্রর দিকে। কালই তো আদ্র বাসা যাবে, তবুও সামান্য একটু দূরত্ব যেন তুলি মেনে নিতে পারছে না।
বারবার দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে মন। আশঙ্কা জাগছে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার। করুণ চোখে চেয়ে দিক বেদিক ভুলে দৌড়ে গিয়ে জাপটে ধরল আদ্রকে। ফুপিয়ে কেঁদে উঠল, অস্বাভাবিক কণ্ঠে বলে উঠল, আমি যাব না আদ্র, আপনিও চলুন প্লিজ, আপনাকে ফেলে যেতে মন সায় দিচ্ছে না। এতটুকু দূরত্ব আমার মনে আঘাত করছে। হতবুদ্ধি হয়ে গেল আদ্র, বুকের সাথে শক্ত করে চেপে ধরল তুলির মাথাটা। রিমি, অন্ত, নিবিড়, পায়েল, আমরিন, সাগর সবাই খুব বেশি বিস্মিত হলো। মাত্র কয়েকদিনের ব্যবধানে পিচ্ছি মেয়েটা কত ভালোবেসে ফেলেছে আদ্রকে। ভালোবাসা আসলে সময় বেঁধে হয় না, কখনো কখনো ক্ষণিকের দেখাতেও অচেনা অজানা মানুষের জন্য ভালোবাসার উদয় হয় মনের পিঞ্জিরায়। আর সেই ভালোবাসার জায়গায় তো আদ্রর এত বছরের জমানো ভালোবাসায় ডুব দিয়েছে, যার ফলে আদ্রর প্রতি তার অনুভূতি, মায়া, ভালোবাসা আরও প্রখর হয়ে উঠেছে। মাথায় হাত রেখে মিহি স্বরে আদ্র উচ্চারণ করল ভালোবাসাময় কিছু বাক্য। আমাকে কেড়ে নেওয়ার সাধ্য কারণেই তুলি, একটা কথা কি জানো, তুমি ছাড়া তো আমি জীবন্ত লাশ হয়ে যাব। তাই নিজেকে বাঁচিয়ে রাখতে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি তোমার কাছেই ছুটে যাব স্নিগ্ধ প্রণয়ের গভীর ভেঙে, নিজেকে রাঙিয়ে নিতে, নিজের ঠোঁটে একটু প্রাণস্থল হাসি ফুটাতে, একটু তৃপ্ততার শ্বাস নিতে। আদ্রকে ছেড়ে দিয়ে গাড়িতে উঠে পড়ল তুলি। জানালা দিয়ে চেয়ে রইল অপলকভাবে। আদ্রের মুখে প্রশস্ত হাসি ও চোখে ফুটে আছে তুলির জন্য অসীম ভালোবাসা। আদ্র হাত দিয়ে ইশারা করলো একটু হাসার। তুলিও ঠোঁটে ফুটিয়ে তুলল অমায়িক মুগ্ধ হাসি। বেশ গরম পড়েছে আজকাল, এত লং জার্নি, তার উপর আদ্র ও তার মাঝে সাময়িক দূরত্ব, সব মিলিয়ে ক্লান্ত তুলি। হতাশা ঘিরে ধরেছে মনকে। সায়রা বেগমের সাথে কথা বলে মাত্র রুমে আসলো। লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসতেই তুলির ছোট্ট বাটন ফোনটা বেজে উঠল শব্দ করে। ফোন হাতে নিতেই চোখে পড়ল অচেনা একটা নাম্বার। ভুরু কুচকালো তুলি। প্রচণ্ড বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করতেই আপনা আপনি খুশির ঝলক ভেসে উঠল চেহারায়। কি করছো? আদ্রর মধুর স্বর কর্ণকুহর হতেই কেঁপে উঠল তুলি। মাত্র শাওয়ার নিয়ে আসার পর শরীরে শীতল বাতাস অনুভব করতেই ক্ষণে ক্ষণে মৃদু কাঁপছে। নরম কণ্ঠে জবাব দিল, কিছু না, আপনি? শুয়ে আছি। ও তুলি। হৃৎপিণ্ডের ওঠানামা দ্রুত হয়ে গেল তুলির। এভাবে কেউ ডাকে? সামান্য ডাকে এমন হৃদয় কাঁপানো অনুভব হয়। তুলি যেন নিজের মুখের ভাষাটুকু হারিয়ে ফেলল। তবুও বহু কষ্টে অস্ফুট স্বরে উচ্চারণ করল, ভেজা চুলে থাকলে ঠান্ডা লেগে যাবে তুলা, তাড়াতাড়ি চুলগুলো মুছে নাও। স্তব্ধ হয়ে গেল তুলি। পা দুটো ভেঙে আসছে। আর না পেরে ধপ করে বসে পড়ল বিছানায়। বুকে অজস্র অনুভূতির ছড়াছড়ি। আদ্র কিভাবে জানলো সে ভেজা চুলে দাঁড়িয়ে আছে? ঘাবড়ানো কণ্ঠে প্রশ্ন করল, আপনি কিভাবে জানলেন? এই কয়দিন তোমার আচরণ দিব্যি খেয়াল করেছি, তাই আন্দাজে বললাম। হালকা হেসে কথাটা বলল আদ্র। তুলির যেন তবুও কথাটা বিশ্বাসযোগ্য মনে হলো না। আলতস্বরে আবার প্রশ্ন করল, সত্যি? একদম সত্য। আচ্ছা, ডিনার করে ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে। আপনি খেয়েছেন? না, খাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফোনটা পাশে রেখে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিল তুলি। ওড়নাটা গায়ে জড়িয়ে ডাইনিং টেবিলে আসতে চোখে পড়ল আদ্রর বাবাকে। চেয়ারে বসে সালাম দিল তুলি। কেমন আছেন খালু? তুলির দিকে এক পলক চেয়ে তিনি গম্ভীর স্বরে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আর ট্যুর কেমন ছিল? আলহামদুলিল্লাহ খালু। কবে ফিরলেন? আজ সকালেই। আর কোনো কথা না বলে তুলি মনোযোগ দিল খাবার খাওয়ায়। আমরিন আর ইনশিতাও পাশে বসে আছে। খাবার শেষ করে আমরিনকে চেপে ধরে ছাদে নিয়ে এলো তুলি। হতভম্বের মতো চেয়ে রইল আমরিন। তুলির মুখে দুষ্টু হাসি। ছাদে পাতানো দোলনায় বসে আকাশের বুকে প্রশস্ত চাঁদের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। আমরিন ব্যাকুলের মতো শুধু চেয়ে থাকলো। তুলির হাবভাব ভালো ঠেকছে না তার। নিশ্চয়ই কোনো ফন্দি এঁটেছে, নয়তো তাকে বাঁশ দেওয়ার চিন্তা করছে। ছোট্ট করে একটা নিঃশ্বাস ছেলে তুলির পাশে বসলো আমরিন। সোজা সাপটা প্রশ্ন করলো, কি হয়েছে তুলো? এভাবে হাসছিস কেন পাগলের মতো? চাঁদের ওপর থেকে নজর সরিয়ে আমরিনের দিকে দাঁত কিটে তীক্ষ্ণ চোখে তাকালো। কপাল কুঁচকে প্রশ্ন করলো, আমি পাগলের মতো হাসছি? তা নয়তো কি, শেষ পর্যন্ত আমার ভাই একটা পাগলকে ভালোবাসলো। হায় হায়, তাহলে নিবিড় ভাইয়াও একটা পাগল মাইয়ারে ভালোবাসে। তুই তো পাগলই, আর পাগলিই পাগল চিনে। কটমট করে কথাটা বলেই দম নিল তুলি। আমরিনের মুখ হা হয়ে গেছে সাথে সাথেই। মশাও ঢুকতে পারবে অনায়াসে।
বিস্ময় তাকে ঘিরে ধরেছে আষ্টে পৃষ্ঠে। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল তুলির দিকে। মিটমিট করে হাসছে তুলি। গলা ছেড়ে বলে উঠল, আমি কিভাবে জানলাম সেটাই তো। নিবিড় ভাইয়া যে তোর হাত ধরেছিল আর তোর চোখে মুখে হাসির ছাপ ছিল, তখনই বুঝেছি কিছু তো চলছে। তা পুরোপুরি ক্লিয়ার হলো তাহেরপুর শিমুল বাগানে। সবার দৃষ্টিতে না পড়লেও আমার চক্ষুতে ঠিকই ধরা পড়েছ। আহারে, কত গভীর অনুভূতি নিয়ে তুই নিবিড় ভাইয়ার হাতটা আঁকড়ে ধরেছিলি। আহা, কি প্রেম! একটু বিলম্ব না করে তুলির মুখটা চেপে ধরল আমরিন। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। কোনো হেয়ালি না করে জিজ্ঞেস করলো, কি চাই? বেশি কিছু না, জাস্ট কাল কলেজ শেষে হাসপাতালে যাবি আমার সাথে। চোখ বড় বড় করে তাকালো আমরিন। অবাক কণ্ঠে বলল, আমি পারবো না, ভাইয়া রেগে যাবে। রুগী দেখার সময় ডিস্টার্ব পছন্দ করে না। ঠিক আছে, যেতে হবে না। আমি ওনাকে এখনই ফোন করে জানিয়ে দিচ্ছি তুই ওনার ফ্রেন্ডের সাথে। হয়েছে, আর ব্ল্যাকমেল করতে হবে না, আমি নিয়ে যাব। আমরিনের গাল টেনে মুচকি আসলো তুলি। কলেজ শেষে হাসপাতালের সামনে চলে এলো তুলি ও আমরিন। আজ হাফ ডে ছিল। দুপুরে কড়া রোদ এসে লাগছে চোখে মুখে। রোদের প্রখরটা একটু বেশি। রোদের তাপে গরমও লাগছে তীব্র। মনে হচ্ছে যেন চৈত্রের আগমন ঘটে গেছে। ফাল্গুন হোক বা চৈত্র, তা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই তুলির। তার মন তো কাল রাত থেকে ছটফট করছে আদ্রকে এক নজর দেখার জন্য। সকালে অবশ্য আদ্র মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে আজ তার জরুরি ওটি আছে, নয়তো তুলির সাথে দেখা করতে আসতো। তুলির ধারণা আদ্র আসতে পারেনি তো কি হয়েছে, রাতের প্ল্যান মাফিক সে না হয় চলে আসলো। আমরিনের হাত ধরে হাসপাতালের ভিতরে ঢুকলো। আদ্রর কেবিনের সামনে এসে দাঁড়াতে আমরিনকে দেখে পরিচিত একজন নার্স বললেন, স্যার তো রুগী দেখতে গিয়েছেন, আপনারা স্যারের কেবিনে অপেক্ষা করুন। ধন্যবাদ জানিয়ে ভিতরে গিয়ে বসলো তুলি ও আমরিন। আজ দ্বিতীয়বারের মতো আদ্রর কেবিনে আসলো তুলি। আদ্র তাকে দেখে হয়তো চমকে যাবে সেটা ভেবে খুশিতে আত্মহারা হয়ে উঠল। হঠাৎ কেবিনের দরজা খুলে কেউ প্রবেশ করতেই চোখ তুলে তাকালো দুজন। চোখে পড়ল নিবিড়কে। নিবিড়ে চমকে গেল দুজনকে দেখে। মুখে হাসি ফুটিয়ে বলল, তোমরা দুজন এখানে? আদ্রর সাথে দেখা করতে এসেছ? মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো তুলি। কিছুটা জড়তা নিয়ে আমরিন উঠে দাঁড়ালো। তুলির দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তুলি, ভাইয়া হয়তো এখনই চলে আসবে। আমি বোন হয়ে কাবাবে হাড্ডি হওয়াটা বেমানান, তার চেয়ে বরং আমি নিবিড় ভাইয়ের সাথে বাইরে গিয়ে অপেক্ষা করি। আমরিনের কথায় সমর্থন জানালো তুলি, তবুও তার বেহায়া মন চুপিসারে বলে উঠল, তুলি, ইহা তো মাত্র বাহানা। আমরিন ও নিবিড় চলে গেল। তুলি গালে হাত দিয়ে অপেক্ষার প্রহর গুনতে লাগলো আদ্রর জন্য। আকস্মিকভাবে তার মনে পড়ল প্রথম যেদিন এসেছিল একটা মেয়ে ভয়েস মেসেজ পাঠিয়েছিল। কে ছিল মেয়েটা? আদ্রর কাছ থেকে জানতে হবে, নয়তো খুব একটা স্বস্তি পাবে না। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দরজা ঠেলে প্রবেশ করলো আদ্র। কোনো দিকে না তাকিয়ে গায়ের অ্যাপ্রনটা খুলতে খুলতে বলল, কখন আসলে? আতকে উঠল তুলি। আদ্রর সাবলীল কণ্ঠ শুনে আদ্রকে চমকে দেওয়ার বদলে নিজেই প্রচণ্ড পরিমাণে চমকে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, একটু আগে। আপনি চমকাননি? মোটেও না, আমার মন বলেছিল তুমি আসবে। নার্সকে বলে গিয়েছিলাম আসলে যেন কেবিনে বসতে বলা হয়। চরম অবাক হলো তুলি। দ্রুত গতিতে আদ্রর কাছে হেঁটে এলো। মুখ ফুলিয়ে বলল, একটু চমকালে কি হতো ডাক্তার সাহেব? জবাব না দিয়ে তুলির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনলো আদ্র। হার্টবিট জোরে লাফাতে লাগলো তুলির। নিজেকে সামলানোর জন্য আঁকড়ে ধরলো আদ্রর কালো শার্টের কিছু অংশ, যা তুলির কাঁপুনি বাড়িয়ে দিচ্ছে ক্রমশ। মুখ তুলে আদ্রর ক্লান্ত মুখে চাইতেই টুপ করে চুমু এঁকে দিল আদ্র তুলির বিন্দু বিন্দু ঘাম জমে থাকা কপালে। এসি চলছে অথচ তুলি ঘেমে যাচ্ছে অনবরত। নিঃশ্বাসটাও ভারী হয়ে আসছে। চোখে ভাসছে আদ্রর মুখটা। খোঁচা খোঁচা দাড়িতে আদ্রকে অনেক সুন্দর লাগছে। নীলাভ চোখ দুটোতে যে মাদকতা, যা শিহরণ জাগাচ্ছে তুলির সারা দেহে। এই দৃষ্টি যেন তুলির জন্য নিষিদ্ধ। তাকালেই বুঝি লজ্জায় মরণ হবে। দুরু দুরু মন নিয়ে আদ্রর বুকে মুখ লুকিয়ে জ্যাপটে ধরলো আদ্রকে। মুচকে এসে আদ্র জড়িয়ে ধরলো। কানের কাছে স্লো ভয়েসে বলল, রাতে তো বাসায় যেতাম কষ্ট করে না আসলেও হতো না? ক্লাস করে ক্লান্ত ফিরে চলে আসলে আপনাকে দেখার তর সইছিল না আদ্র। কথাটা বলে আদ্রের বুকে আবারও মুখ গুজে দিল তুলি। দু চোখ বন্ধ করে নিল আদ্র। ঘোর লাগা স্বরে তুলিকে আঁকড়ে ধরে বলে উঠল, এভাবে বুকে মাথা রাখলে
নিজেকে পাগল পাগল মনে হয় তুলা, ইচ্ছে করে বিয়েটা এখনই করে ফেলি, সারাক্ষণ এই বুকে আগলে রাখি তোমায়। কয়েক মিনিটের জন্য বুকে মাথা রেখে আবার দূরে গেলে প্রচণ্ড কষ্ট হয় আমার, শূন্য শূন্য লাগে বুকটা, রক্তক্ষরণ হয় হৃৎপিণ্ডে। আদ্রর কথায় প্রচণ্ড লজ্জা অনুভব করলো তুলি, বুকের ধুকপুকানি বাড়তে লাগলো ক্রমাগত। বুক থেকে মাথা তুলে সরে আসতে চাইলে নিজের সাথে মিশিয়ে নিল আদ্র। নেশাময় চোখ দুটো তুলির চেহারা স্থির করে রাগী স্বরে ফিসফিস করে বলল, তোমার তো ভারী সাহস, আমি এভাবে বলার পরেও সরে যাওয়ার চেষ্টা করলে, আর কখনো এমন সাহস করলে মেরে ফেলবো একদম। আদ্রর কথার কোনো প্রত্যুত্তর করল না তুলি, নিশ্চুপ হয়ে আদ্রর হৃৎস্পন্দন শুনতে লাগলো। এত দ্রুত গতিতে হৃৎস্পন্দন হচ্ছে যে কানে যেতেই শরীর কাঁটা দিয়ে উঠেছে তুলির। ছোট্ট মনে বাসা বাঁধা অনুভূতিগুলো ক্ষণে ক্ষণে জাগ্রত হচ্ছে। তুলির মনে হচ্ছে এই ভালোবাসা তার জন্য গচ্ছিত রাখা, এই গভীর প্রণয় চিরকাল ছিল তারই অপেক্ষায়। কেন আরও আগে দেখা হলো না তার আদ্রর সাথে? তাহলে তো আগে থেকেই পরিচয় হতে পারত অন্তর কাঁপানো এই ভালোবাসার সাথে। তুলির সুখ অনুভূত হচ্ছে, আজ সে ভীষণ সুখী। তার এই সুখের কারণ তার ডাক্তার সাহেব। আনমনে আলতো করে ঠোঁট ছোয়ালো আদ্রর বুকের বাপাসটায়। আদ্র চুপ করে অনুভব করতে লাগলো তুলিকে, কিছু না বলেও অনুভবে হাজারো কথা বলছে দুজন, একে অপরের প্রতি অসীম ভালোবাসা বিলিয়ে দিচ্ছে অনুভবের প্রহরে।